কথা বলা লেখালেখি থেকে অনেক কঠিন একটি শিল্প। আমার সে শৈল্পিক দক্ষতা নেই, আমাকে এই জন্য মার্জনা করবেন। জীবনের সারল্য থেকেই মাঝে মাঝে কথা বলে ফেলা। আজকে আমাদের পথের দেবতার একটি গল্প নিয়ে কথা বলবো। গল্প নিয়ে এই প্রথমবার বলছি। তার একটি গল্প, একটি দিন। এটি যাত্রাবদল গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছিল। যাত্রাবদল প্রকাশিত হয়েছিল 1934 সালে, 1341 বঙ্গাব্দের কার্তিক মাসে। এটি এই গল্পগ্রন্থের ষষ্ঠ গল্প। এই গল্পগ্রন্থে মোট 10টি গল্প রয়েছে। প্রথম গল্পই সেই বিখ্যাত ভণ্ডুল মামার গল্প, এবং শেষ গল্প এই নাম গল্প যাত্রাবদল, সেটাও বিখ্যাত গল্প। এখন একটি দিন সে অর্থে খুব বিভূতিভূষণের খুব যে জনপ্রিয় গল্প তা নয়। এবং একটি দিনকে কি গল্প আদৌ বলা যাবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে এই গল্পের মধ্যে কি আছে। গল্পটা খুবই ছোট, মাত্র 2.5 থেকে 3 পৃষ্ঠার বা 4 পৃষ্ঠা এরকম হবে, ছাপার উপর নির্ভর করছে। আমি যেখানে পড়েছি সেখানে মাত্র 3 পৃষ্ঠার গল্প। একটি দিনের অনুভূতি। বর্তমান সময়ে এটাকে মুক্তগদ্য বা এই ধরনের কিছু বলা যেতেই পারত। আমরা এই ধরনের বেশ কিছু ফেসবুক পোস্ট দেখি, মুক্তগদ্য, একটা দিনের অনুভূতি। এখন কথকের সকালে উঠে ভালো লাগছে না, তার মন ভালো নেই, কোনোভাবেই তার মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, কোনো কিছু ভাবতে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন জীবনের যে মনের যে তেল, মনের যে চাকার সব তেল ফুরিয়ে গেছে। মনের চাকার সব তেল ফুরিয়ে গেছে মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এখনই অয়েলিং করা প্রয়োজন, না হলে যখন তখন এই জং পড়ে যাবে, এবং এই চাকা একদিন ফট করে বন্ধ হয়ে যাবে, এমন মনে হচ্ছে। মনে এরকম একটি সংকটময় পরিস্থিতি। তো এমত অবস্থায় তিনি জেলেপাড়ার গলিতে গেলেন, জেলেপাড়া লেনে গেলেন, এবং সেখানে পুরনো যে তাসের আড্ডা আছে সেখানে যোগদান করলেন। আজ তার কিছুই ভালো লাগছে না। আজ তার তাস খেলতে ভালো লাগছে না, তাস জিততে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কোনো উৎসাহ পাচ্ছে না জীবনের। একজনকে জিজ্ঞেসই করে ফেললেন, আচ্ছা আপনার কি ভালো লাগছে? সে বলছে, কেন ভালো লাগবে না, কেন ভালো লাগবে না। সেখান থেকেও এত হতাশ হয়ে গেলেন যে আমাদের কথক সেখান থেকে বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। সেখানে স্কুলের ছেলেরা তাদের ব্যাগ বই নিয়ে ফিরছে, ফেরিওয়ালারা তাদের ডাক দিচ্ছে, তাদের যে জিনিসপত্র বিক্রি, তাদের হাঁক দিচ্ছে। বিকেল তখন 4টে বাজে, কিছুই ভালো লাগছে না। চারিদিকের পরিবেশ, রোয়াকে, সেই সময়ই রাস্তার রোয়াকে সবাই এসে বসছে, গল্প গুজব শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের কথকের কিছু ভালো লাগছে না, তার মন ভালো নেই, কোনো কিছুই ভালো লাগছে না তার। এরপর একটা অন্ধকার গলিতে চলে গেলেন। এই গলিতেই তিনি প্রায়শ যাতায়াত করেন। এই অন্ধকার গলির দিকে তিনি গেলেন, এবং এই অন্ধকার গলিতে একটা মিউনিসিপ্যালিটির একটি কল রয়েছে, স্নানের কল, সেখানে সবাই স্নান করে, এবং তার পাশে একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটা বড়ই অদ্ভুত। ঘরটা 5 হাত বাই 5 হাত, 5 হাত বাই 5 হাত, ছোট্ট ঘর, বেড়ার ঘর। এই ঘরে একজন মহিলা তার সন্তানকে নিয়ে থাকেন, তার স্বামীও রয়েছে। এই মহিলার পোশাক অত্যন্ত মলিন, তার মুখ অত্যন্ত ম্লান, অত্যন্ত দরিদ্র। তার দেখে মনে হয় তার স্বামী কোনো কলকারখানায় কাজ করেন, এবং মাঝে মাঝে এই কালি ঝুলি মেখে আসেন এবং এই স্নান করতে চলে যান। এই ঘরের মধ্যে, ঘরে যে বেড়ার ঘর, এই বেড়ায় পুরনো খবরের কাগজ লাগানো রয়েছে। এই বাচ্চাটিকে কোলে নিয়ে তিনি আসতে যেতে দেখেন যে বাচ্চাটি
এই 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 মেয়েটি, এই এই এই- এই বউটি বাচ্চা কোলে নিয়ে আদর করছে। মেয়েটির বয়স তিনি বলছেন 23 হতে পারে, আবার 30 হতে পারে, আবার 40 হতে পারে। তিনি অনুমান করতে পারছেন না এই দরিদ্র রমণীর বয়স ঠিক কত, তিনি অনুমানও করতে পারছেন না। এবং তিনি কিছু একটা ভাবার চেষ্টা করছেন যে এই মেয়েটি, এরা কেন বেঁচে আছে, কেন আছে পৃথিবীতে, এই স্বামী, এই সন্তান, এরা নিয়ে কেন আছে, এই বাচ্চাটির ভবিষ্যৎটা কি হবে। অনেকে লেখক, অনেক সমালোচক বলেন যে বিভূতিভূষণ কেবলমাত্র ভাব জগতেই বসবাস করেছেন। আসলে তারা সম্পূর্ণ বিভূতিভূষণকে পড়েননি। বিভূতিভূষণ ভাবের জগতে আছেন ঠিকই, থাকেন ঠিকই, কিন্তু বাস্তবকে তিনি অস্বীকার করেননি। বাস্তবের প্রকাশ তার অন্যরকম ছিল। সম্পূর্ণ বিভূতি পাঠ পড়লে, বিভূতি পাঠ হলে কিন্তু সেই ধারণা থাকবে না। পণ্ডিতরাও হকচকে যাবেন যারা এরকম তাকে বলে থাকেন। তো এই গল্পে তিনি সেই সন্দেহ প্রকাশ করছেন, সেই কতক সন্দেহ প্রকাশ করছে যে এই মেয়েটি কেন, এর কোনো স্বপ্ন আছে, স্বপ্ন দেখার সাহস আছে, কি জন্য বেঁচে আছে, কেন বেঁচে আছে, এই বাচ্চাটি বড় হয়ে হবেটা কি, বাচ্চাটি কি কোনো স্বপ্ন থাকবে আগামীতে, কোনো ভালোভাবে বেঁচে থাকার কি স্বপ্ন দেখছে এই মেয়েটি, বা দেখার সাহস আছে, এই সব ভাবছে। ভালো কিছু ভাবতে গেলেও কতকের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, কারণ বাস্তব পৃথিবীটা তো তিনি জানেন যে কি হতে পারে, কেন মেয়েটি বেঁচে আছে। এরপর সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে তিনি চলে গেলেন সেখান থেকে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় যে মোড় আছে, মোড়ের ওখানে গেলেন। বইয়ের দোকান রয়েছে, বইয়ের সেই অন্যদিন বই কেনেন, বইগুলো দেখতে লাগলেন এবং বলছেন যে এই বইগুলো অপরিপক্ক, অপরিণত মস্তিষ্কের সৃষ্টি, অপরিণত বই এই বইগুলো। মলাট দেখলেন, বিদেশি বইয়ের মলাট, বলল এইগুলো সস্তা বই, এগুলো তুচ্ছ সাহিত্য। মলাট দেখে বলছেন বিদেশি তুচ্ছ সাহিত্য, এগুলি সুন্দরভাবে বিক্রি হচ্ছে, সুন্দর মলাটে বিক্রি হচ্ছে। এর মধ্যে অনেক বাস্তবতা, এই যে বইয়ের বর্ণনা দিলেন, এর মধ্যে অনেক বাস্তবতা কিন্তু তিনি তুলে ধরেছেন। এরপর সেখান থেকে চলে গেলেন ধর্মতলার সেই, তিনি ভাবলেন যে তিনি কি সিনেমা দেখতে যাবেন, বা তিনি সিনেমা যাবেন, বা আউটরাম ঘাটে তিনি বেড়াতে যাবেন, কি করবেন, তার মন খারাপ, তাকে এই মন খারাপ থেকে বেরোতে হবে। তিনি কোথায় যাবেন? শেষমেশ ধর্মতলার গির্জার ওখানে গেলেন। গির্জার ওখানে গিয়ে দেখলেন যে ফুটপাতে, সেই গির্জার সামনে ফুটপাতের ওখানে সাহেবি পোশাক পরা একজন ব্যক্তি পড়ে আছে, তাকে ঘিরে আছে লোকজন। গিয়ে শুনতে পারলেন যে ওই যে বাড়ির বাথরুমে পড়েছিল এই ব্যক্তি, সেই বাড়ির যে দারোয়ান তাকে বের করে ফুটপাতে শুয়ে দিয়েছে। কি জানে না এই লোকটিকে, দুজন সার্জেন্ট এলো, এসে তাকে নিয়ে চলে গেল। তখন ভাবলেন নিশ্চয়ই এই এই লোকটিও কোনো একটা মনের আনন্দের খোঁজে ছিল, সে এই মনের আনন্দের খোঁজেই সে কোনো একটা পথে বেরিয়ে পড়েছে তারই মতো, এবং হয়তো তার পথ ভুল ছিল, আবার ভাবছে যে হয়তো তার পথ ঠিকই ছিল। তিনি সন্দিহান যে সঠিক, তার পথটা সঠিক না ভুল, তিনি এই একটা বিভ্রান্তিতে রয়েছেন, নির্ধারণ করতে পারছেন না। কারণ সেই ব্যক্তি জানে যে এই লোকটি পড়ে আছে, যাকে নিয়ে গেল পুলিশ, সেই একমাত্র জানে যে তার পথটি ঠিক কিনা। কারণ সে যে আনন্দ অনুভব করেছে, সে আনন্দই বলতে পারবে এটি সঠিক না ভুল। এরপর তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন কার্জন পার্কে। তিনি কার্জন পার্কে গেলেন। কার্জন পার্কে গিয়ে দেখলেন যে সেখানে কিছু চাকর এবং কিছু তাদের আয়া সেই একটা গাড়ি বারান্দার নিচে ফুটপাতে বসে রয়েছে, কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাদের সঙ্গে রয়েছে সাহেবদের যে বাচ্চারা, প্যারাম্বুলেটার, এগুলো রয়েছে,
বেশ কিছু চাকর, বেশ কিছু আয়া রয়েছে, বাচ্চাদের দেখাশোনা করছে। বৃষ্টি হচ্ছে বলে ওখানে আশ্রয় নিয়েছে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আমাদের কথকও সেখানে আশ্রয় নিয়েছে। এবং সেইখানে একটি বাচ্চা, সে কি করছে, তার চুল সোনালি, বয়স 1.5 বছর বয়স, চোখ নীল, সাহেবদের সন্তান, ব্রিটিশদের সন্তান। তো সে কি করছে, সে তার চাকর, সে যে চাকর যে নিয়ে এসছে ওকে, তার টুপিটা পড়ে যাচ্ছে, সেই টুপিটা তুলে সেই চাকরের মাথায় পরিয়ে দিচ্ছে। কিন্তু যেহেতু ঠিক করে পড়াতে পারছে না, টুপিটি আবার পড়ে যাচ্ছে, বাচ্চাটি আবার তুলে মাথায় পরিয়ে দিচ্ছি। এটা দারুণ খেলায় মেতে আছে, বারবার এটা করছে, বারবার এটা করছে। এবং সে পৃথিবীর কাউকে তোয়াক্কা করছে না। এই আনন্দের মধ্যেই সে একটা আনন্দের ঘোরের মধ্যেই সে আছে, কাউকে তোয়াক্কা করছে না। পৃথিবীর আর কেউ তাকে কি বলুক বা না বলুক, সে শৈশবের আনন্দেই মেতে আছে, এই খেলায় মেতে আছে। অবশেষে চাকরটি টুপিটি নিয়ে প্যারাম্বুলেটারে রেখে দেয়, কিন্তু বাচ্চাটি ওই টুপিটি নিতে পারে না। সে ছোট নেহাত, তাই সে ধপ করে বসে পড়ে রাস্তার উপরই। আর এখানে একটি চমৎকার দৃশ্য আছে। আয়া, ওই বাচ্চাটির আয়া, ওই বাচ্চাটির চাকর এবং পাশে যে আয়া, ওরা ঘনিষ্ঠভাবে গল্প করছে, গল্প করেই যাচ্ছে, আর বাচ্চাটি খেলে যাচ্ছে, গল্প করেই যাচ্ছে, বাচ্চাটি খেলে যাচ্ছে। এবং যখন চাকরটি টুপিটি নিয়ে প্যারাম্বুলেটারে রেখে দিল, তখনও বাচ্চাটা যখন বসে পড়লো, সেই মুহূর্ত গুরুত্ব দিচ্ছে না। সেই চাকরটি সেই আয়ার সঙ্গে প্রেম ভালোবাসা করে যাচ্ছে। সেখান থেকে উঠে এলেন কথক, উঠে এবার কার্জন পার্কের বেঞ্চে গিয়ে বসলেন। সামনে গঙ্গা, সূর্য সেই মুহূর্তে অস্ত যাচ্ছে। দেখা যাচ্ছে যে ওপাশের আকাশ লাল হয়ে এসেছে। সূর্য অস্ত যাচ্ছে, গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে, বিভূতিভূষণ লিখছেন। ঠিক এই মুহূর্তে দুটো লাইন পড়ব বই থেকে। খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখলুম। খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখলুম। খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না। শেষ দুটো লাইনই চমৎকার। যে যখন তিনি সেই মাতালকে দেখলেন পড়ে আছে, তখন মাতালের প্রতি একটা সহানুভূতি জাগছিল। আহারে, লোকটা, সে একটা আনন্দের সন্ধানে বেরিয়েছিল, সে লোকটা এখানে পড়ে আছে। কিন্তু একই সঙ্গে কথক বলছেন যে আমার কিন্তু মেয়েটির প্রতি, যে মেয়েটি এই যে একটি ছোট্ট ঘরে পড়ে রয়েছে অন্ধকার কানাগলির পাশে, তার প্রতি কিন্তু কোনো সহানুভূতি আমার হচ্ছে না। সহানুভূতি জাগছে এই লোকটির প্রতি। এবং একদম শেষ লাইনে যখন তিনি বসে আছেন বেঞ্চে, যখন দেখছেন গঙ্গার ওপারে রাঙা হয়ে এসেছে, লাল হয়ে এসেছে, গোধূলিতে পুরো লাল হয়ে এসেছে, তখন তার মনে হচ্ছে যে এই যে ছোট্ট শিশু, এই শিশুর যে আনন্দ, এই আনন্দে তিনিও, সে শিশুর আনন্দ তার মধ্যে সংক্রমিত হয়েছে। অর্থাৎ এই সংক্রমণ অপার্থিব, এই সংক্রমণ স্বর্গীয়, এই সংক্রমণ তৃপ্তির। এবং তার সারাদিনের যে মন খারাপ, যে কারোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে না, কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করতে ইচ্ছে করছে না, খেলতে ইচ্ছে করছে না, বই কিনতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তার ব্যাখ্যা নেই এখানে। কিন্তু এই শিশুর যে সরল আনন্দ, এই সরল আনন্দ তার মধ্যে সংক্রমিত হয়েছে এবং তাকে ভীষণ রকম তৃপ্তি দিয়েছে। এখানে একটা অপূর্ব বর্ণনা বিভূতিভূষণ দিয়েছিলেন একটা জায়গায়, যেন দিনটি ছিল সেই ঘষা পয়সার মতোই মলিন, আকাশে কোনো নীলাভ আনন্দ ছিল না, ঘষা পয়সার মতোই যেন একেবারে দিনটা ছিল। আকাশটা যেন ঘষা পয়সার মতো, একটা অপূর্ব বর্ণনা। এই যে গল্প, এই গল্পের মধ্যে গল্পের কাঠামো কোথায়? এই গল্পের মধ্যে যে প্রথাগত কাঠামো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বা যে কোনো ছোট গল্পের সংজ্ঞায় যে ধরনের কাঠামো আমরা দেখে আসি, কোথায়? এখানে প্রধান চরিত্র কে? কথকের মনের দুঃখ ছাড়া তো আমরা কিছুই পাচ্ছি না। কথকের মনের দুঃখ, এবং কথক চলছেন একটা স্রোতে, এবং তিনি কিছু দৃশ্য দেখছেন। তিনি কখনো
কখনো তিনি প্রথম থেকে বলছেন মনটা এমনই হয়ে আছে যেন অয়েলিং করা প্রয়োজন, মনের চাকায় অয়েলিং করা প্রয়োজন। তিনি কখনো জেলেপাড়ার লেনে তিনি তাস খেলতে যাচ্ছেন, কখনো তিনি যাচ্ছেন সেখান থেকে রাস্তায় হাঁটছেন, ফেরিওয়ালাদের ডাক শুনতে পাচ্ছেন, কখনো সেখান থেকে অন্ধকার গলির দিকে যাচ্ছেন, কখনো সেই ঘরের বাচ্চা কোলে সেই মাকে দেখছেন, কখনো তিনি গির্জার সামনে যাচ্ছেন, কখনো তিনি কার্জন পার্কে যাচ্ছেন, কার্জন পার্কে সেই সাহেবের সন্তানটিকে দেখলেন। এর মধ্যে গল্পটা কোথায়? অনুভূতিতে ভরপুর একটি গল্প বিভূতিভূষণ লিখেছেন। একটি দিন, গল্পের নাম একটি দিন। আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের সেই অর্থে কোনো চমক নেই, গল্পের নামে কোনো শিরোনামে কোনো চমক নেই, শিরোনামের চমক নেই, এবং গল্পের মধ্যেও চমক থাকে না। বিভূতিভূষণের গল্পে কোনো চমক আমি দেখি না, কিন্তু গল্পটা গল্পই, বিভূতিভূষণের গল্পটা গল্পই। আমরা যদি বলি বিভূতিভূষণের এই গল্পকে, বিভূতিভূষণের তিনি যে উচ্চতার লেখক তার তুলনায় যদি আমরা একটু পেছনের সারির দিকে রাখি এই গল্পকে, কিন্তু এই গল্পটিও চমৎকার, অনুভবে ভরপুর, অনুভবে ভরপুর। এই গল্প কোনো সাধারণ এই সময় কেউ দাঁড়িয়ে যদি এই ধরনের গল্প লেখে তাহলে কি হয়, প্রথমে বাতিল করে দেওয়া হবে। কারণ সেই সম্পাদক কিন্তু এই ধরনের যে ধারা তিনি কিন্তু চর্চা করেননি। এই ধরনের যে ধারা, এই ধরনের লেখা হয়েছে বাংলা সাহিত্যে, তিনি হয়তো চর্চা করেননি। কারণ বেশিরভাগ সম্পাদকই তো তাই, এটা আমরা জানি। সম্পাদনা মানেই হচ্ছে কেউ লেখা পাঠালো, আমরা তাকে ছেপে দিলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সম্পাদকের যে যে পড়াশুনো, সম্পাদকের যে ক্রিয়েটিভিটির প্রতি যে শ্রদ্ধা, এটা কিন্তু সেই অর্থে আমরা দেখি না। আছে আছে অবশ্যই আছে, কিন্তু সেই অর্থে আমরা দেখি না। তো এই গল্প, এখানে সেই কাঠামো বলতে কিছু নেই, কিন্তু অনুভূতিতে ভরপুর। একদম কথকের মন খারাপ দিয়ে শুরু হলো, এবং কথকের মন খারাপ শেষ পর্যায়ে এসে একদম মিলিয়ে গেল। শেষ যখন আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার ওপারে, সেই দৃশ্যটা কল্পনা করুন। গঙ্গার ওপাশে পুরো রাঙা হয়ে এসেছে, লাল হয়ে এসেছে, এপাশে তিনি বসে আছেন, সূর্য অস্ত যাচ্ছে, সেই যে ছোট্ট শিশু, তার হাসি পুরো সংক্রমিত হয়ে গেছে তার শরীরে, তার মনে, আর তার কোনো দুঃখ নেই। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরে আরো একটি পর্ব নিয়ে আসবো। ভালো থাকবেন।